তোমাকে একটা অ্যানালগ কম্পিউটার ডিজাইন করতে বলবে, যার মাধ্যমে তোমাকে একটা ইকুয়েশনকে সলভ করতে হবে। তো একটা অ্যানালগ কম্পিউটার ডিজাইন করা অ্যাকচুয়ালি হচ্ছে, এগুলো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে অ্যানালগ কম্পিউটার ডিজাইন করা হতো। তো অপ এম্পের বিভিন্ন সার্কিট গুলোর সম্বন্ধে আইডিয়া থাকলে এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি খুবই ইজি একটা জিনিস। তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা প্রথমে যে ইকুয়েশনটা সলভ করব, সেই ইকুয়েশনটা হচ্ছে, সাপোজ মনে করো তোমাকে এরকম একটা ইকুয়েশন দেওয়া হলো, যেখানে বলা হচ্ছে ডি নট স্কোয়ার বাই ডিটি স্কোয়ার প্লাস 3 ডিভি নট বাই ডিটি প্লাস 2ভি নট সমান, সাপোজ তোমাকে দিল 4 cos 10t। অর্থাৎ এই ধরনের তোমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিতে পারে, যেখানে এরকম ডিফারেন্সিয়াল টার্ম আছে বা ইন্টিগ্রেশনের টার্ম আছে। বললো যে এগুলা একটা অ্যানালগ কম্পিউটার সার্কিট, যেটা এই ইকুয়েশনটা সলভ করতে পারবে, এরকম একটা সার্কিট ডিজাইন করো। তো আমাদের বেসিক যে কম্পোনেন্ট আছে আমরা জানি, ট্রানজিস্টর, মসফেট, রেজিস্টর, ইন্ডাক্টর, সরাসরি এগুলা কিন্তু এরকম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে পারে না। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে পারে হচ্ছে আমাদের অপেম। ঠিক আছে? তাহলে এই ধরনের ইকুয়েশন সলভ করার জন্য আমরা বেসিক তিনটা সার্কিট যদি আমরা মনে রাখতে পারি এবং জানি, তাহলে এই ধরনের যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো। ঠিক আছে? অথবা সাপোজ মনে করো তোমাকে আরেকটা ইকুয়েশন বললো যে এইটা তুমি ডিজাইন করো, ভি নট সমান 7v2 মাইনাস 3v1। সিম্পল, আরো জটিল হতে পারে। তো এই জন্য আমরা কিছু জিনিস, কিছু সার্কিট আমরা দেখব প্রথমে। এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের এগুলো ডিজাইন করা অ্যাকচুয়ালি কোনো বিষয় হবে না। প্রথমে আমরা দেখব ইনভার্টার সার্কিট। ইনভার্টার সার্কিট হচ্ছে, অপএম্প দিয়ে যদি তুমি একটা ইনভার্টার সার্কিট ডিজাইন করতে চাও, আমরা জানি অপএম্পের টোটাল 5টা টার্মিনাল থাকে। এই দুইটা টার্মিনাল হচ্ছে বায়াসিং টার্মিনাল। ঠিক আছে? একটাতে পজিটিভ, একটাতে নেগেটিভ বায়াসিং ভোল্টেজ দিতে হয়। তো এইগুলা আমাদের ড্র করার সময় এই দুইটা তেমন একটা না দেখাইলেও চলে, এটাকে অ্যাকচুয়ালি কেউ ভুল ধরে না, কিন্তু দেখাইলে ভালো। ঠিক আছে? তো আমি দেখাচ্ছি না ইজি পার্সপেক্টিভে। ইনভার্টার হচ্ছে, তোমার অপ এম্পের দুইটা টার্মিনাল থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এটা নন ইনভার্টিং, এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, এটা ইনভার্টিং টার্মিনাল। অর্থাৎ মাইনাস টার্মিনালটা হচ্ছে ইনভার্টিং। তো একটা ইনভার্টার হচ্ছে, তুমি ইনভার্টিং টার্মিনাল থেকে যদি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে আউটপুটের দিকে দাও, আবার এই টার্মিনালে আরেকটা রেজিস্ট্যান্স দাও, আর নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড করে দাও। ঠিক আছে? তাহলে এখানে যদি তুমি কোনো একটা ভোল্টেজ দাও, আর এইখানে দুইটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে তুমি আউটপুটে যে ভোল্টেজটা পাবা, ইনপুটে দিলে ভি ইনপুট, আউটপুটে কি পাবা? আউটপুটে তুমি যে ভোল্টেজটা পাবা সেটা হবে আর এফ বাই আর ইনপুট ভি ইনপুট। ঠিক আছে? যেহেতু ইনভার্টিং টার্মিনাল থেকে ফিডব্যাক গেল, আউটপুট থেকে ফিডব্যাক ইনভার্টিং টার্মিনাল আসলো, এই জন্য এখানে একটা মাইনাস হলো। তাহলে আমাদের যখন যদি কখনো ইনভার্টার লাগে, তাহলে আমরা কি এই সার্কিটটা আমার মাথায় চলে আসতে হবে। অর্থাৎ আমাকে কি করতে হবে, সাপোজ আমি এদিকে একটা ভোল্টেজ দিব ভি ওয়ান, এখানে আমি চাচ্ছি মনে করো -3v1। তাহলে কি করতে হবে, এই আর এফ আর আর ইনপুটের অনুপাত, এই দুইটার অনুপাত যদি 3 হয়, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, 3v1 পেয়ে যাচ্ছি না? ঠিক আছে? তাহলে দেখো অনেকটা কিন্তু এটার মতো। আমি এখানে যদি ভি ওয়ান দেই, আর এফ আর আর ইনপুট, এই দুইটা রেজিস্ট্যান্সের অনুপাত যদি 3 হয়, মানে আর এফ যদি আর ইনপুটের চাইতে 3 গুণ বড় হয়, তাহলে কিন্তু আউটপুটে আমি -3v ইনপুট পেয়ে যাব। তাই না? তো এইভাবে করে ভেঙে ভেঙে সার্কিট গুলো ডিজাইন করতে হবে আর কি। তাহলে আমার গেল ইনভার্টার। ইনভার্টারের পরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটর হচ্ছে এমন একটা সার্কিট যে সার্কিটে ইন্টিগ্রেশন করতে পারে। এটা কেমন দেখো, একটা ইন্টিগ্রেটর সার্কিটে ইনপুটে একটা রেজিস্ট্যান্স থাকে, কিন্তু আউটপুটে থাকে একটা, ফিডব্যাকে থাকে একটা ক্যাপাসিটর। ঠিক আছে? এখানে যেটা থাকে এটাকে ফিডব্যাক বলা হয়।
এটাকে আমরা গ্রাউন্ড করে দেই। এখানে আমি যদি মনে করো ভি ইনপুট নামে একটা ভোল্টেজ দেই, এখানে যদি আমার একটা সি থাকে, এখানে একটা ইনপুট রেজিস্ট্যান্স থাকে, আউটপুটে আমি কি পাই? আউটপুটে অ্যাকচুয়ালি আমি পাই -1 বাই আর ইনপুট অফ সি ইন্টিগ্রেশন অফ বি ইনপুট ডিটি, অর্থাৎ টাইমের সাপেক্ষে একটা ইন্টিগ্রেশন 0 থেকে T। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটর আসলেই আমার মাথায় এই ইকুয়েশনটা যেমন আসতে হবে, সাথে সাথে এই সার্কিটটাও মাথায় আসতে হবে। ঠিক আছে, আমরা একটু পরে যখন এই ইকুয়েশন গুলা সলভ করব তখন আমরা দেখতে পারবো যে আসলে বিষয়টা কত ইজি গেল। তো ফাইনালি আরেকটা যে জিনিস আমাদের জানা লাগবে, ডিফারেন্সিয়েটর। এটা জানলে আমরা হচ্ছে যে কোনো ধরনের মোটামুটি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমাদের যে অ্যানালগ কম্পিউটার ডিজাইন করা লাগবে, আমরা যে কোনো ধরনেরই ডিজাইন করতে পারবো। তাহলে এটার নাম কেন ইন্টিগ্রেটর, আশা করি বুঝতে পারছো। ইনপুটে যা দিলা আউটপুটে তার ইন্টিগ্রেশন পাইলা, সাথে একটা গেইন টার্ম যুক্ত হলো। ঠিক আছে, আর মাইনাসটা কেন আসলো? যেহেতু আউটপুট থেকে ফিডব্যাক ইনভার্টিং টার্মিনালে আসছে, এই জন্য এখানে মাইনাস হলো। আবার এটা ভাবার কারণ নাই যে আউটপুট থেকে ফিডব্যাক যদি এখানে আসতো তাহলে মাইনাস হইতো না, এটা ভাবার কারণ নাই। ঠিক আছে, উল্টাটা কিন্তু হবে না, ওইটা আবার ক্যালকুলেশন করে বের করতে হবে, একটু সামান্য চেঞ্জ আছে। ডিফারেন্সিয়েটর কেমন? ডিফারেন্সিয়েটর হচ্ছে, তুমি একটা অপেম নিলা, অপেম্পের ফিডব্যাকটা হবে জাস্ট, মানে ডিজাইনটা হবে জাস্ট ইন্টিগ্রেটরের উল্টা। ঠিক আছে, উল্টা কেমন? এখানে আমার ফিডব্যাকে কি ছিল? ক্যাপাসিটর ছিল, তাই না? ডিফারেন্সিয়েটরে হচ্ছে ইন্ডিকেটরের উল্টা, ফিডব্যাকে থাকে রেজিস্টর। ঠিক আছে, আর ইনপুটে থাকে ক্যাপাসিটর। জাস্ট এতটুকুই চেঞ্জ, বাকি সার্কিটটা আগের মতো। আমি যদি এখানে ভি ইনপুট দেই, আমি আউটপুটে কি পাবো? এটা ক্যালকুলেশন করলে দেখা যায় আউটপুটে আসা যায় আর এফ সি ডিভি ইনপুট বাই ডিটি। তাহলে দেখো, ইনপুটে তুমি ভি ইনপুট দিলা, আউটপুটে কি পাইছো? ডিফারেন্সিয়াল টার্মটা পাইছো, সাথে একটা গেইন গুণ ছিল। তাহলে এই তিনটা সার্কিট যদি আমি জানি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েটর, এই সার্কিট আর এই ইকুয়েশন আমার মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে এই ইন্টিগ্রেটর। ফাইনালি ইনভার্টার যে সার্কিট আছে সেটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তাহলে এখন আমরা এই যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটা মনে করো আমরা সলভ করব। ঠিক আছে, এই এই ডিজাইনটা আমরা হচ্ছে, এই ইকুয়েশনটা আমরা নেক্সট পেজে নিয়ে যাচ্ছি। এই সার্কিটটা মনে করো তুমি ডিজাইন করবা, এটা পরীক্ষায় তোমাকে কিভাবে আসবে? পরীক্ষায় বলবে যে ডিজাইন এন অ্যানালগ কম্পিউটার সার্কিট ইউজিং অপেন টু সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, একটা অ্যানালগ কম্পিউটার সার্কিট ডিজাইন করো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে, যেটা এই ইকুয়েশনটা সলভ করতে পারবে। ঠিক আছে, তো এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের 1 নম্বর কাজ হবে, যেটা হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম আছে, হাইয়েস্ট অর্ডারের টার্ম হচ্ছে কি ডিভি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এইটাকে একদিকে রেখে বাকিগুলোকে আমরা অন্যদিকে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিচ্ছি আমরা, পাঠিয়ে দিলাম। তারপরে আমরা কি করব? এই যে আমার যে হাইয়েস্ট ডেরিভেটিভ টার্মটা ছিল, ঠিক আছে, এই হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম, সেই পয়েন্টটা আমি ধরে নিব প্রথমে, যে এই পয়েন্টটা এখানে আছে। এই পয়েন্টটার মান কত? এই পয়েন্টটার মান হচ্ছে ডিভি নট স্কোয়ার বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি, কি হবে? একটা ডিফারেন্সিয়াল টার্মকে তুমি যদি একবার ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি আউটপুটে কি পাবা? একটা অর্ডার কমে যাবে, ডিভি বাই ডিটি। তাহলে ইন্টিগ্রেটর সার্কিটটা কেমন? ইন্টিগ্রেটর সার্কিটে ফিডব্যাকে কি থাকে? দেখো তো, ইন্টিগ্রেটরের ফিডব্যাকে থাকে ক্যাপাসিটর। ঠিক আছে, তাহলে আমরা একটা অপ এম্প আঁকছি এখানে। এই অপ এম্পের ফিডব্যাকে আমার কি আছে? ক্যাপাসিটর আছে, আর এদিকে আছে আমার একটা রেজিস্টর, তাই না? তো এটা হচ্ছে আমার মাইনাস, এটা প্লাস, এটা সি, এটা আর এন।
এই পয়েন্টটার মান কত হবে চিন্তা করো তো। তুমি একটা ইন্ডিকেটর কানেক্ট করলা, ইন্ডিকেটর ইনপুটে কি দিলা, একটা ডিফারেন্সিয়াল টার্ম দিলা, তাই না? এই ডিফারেন্সিয়াল টার্মটা কি হবে, একবার ইন্টিগ্রেট হয়ে তুমি যদি কোনো একটা টার্মকে এরকম ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন অফ ডিভি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ডিটি, তাহলে তুমি আউটপুটে কি পাবা, এটাকে ইন্টিগ্রেট আসবে ডিভি বাই ডিটি। আবার তুমি যদি এই টার্ম ইন্টিগ্রেশন করো, তুমি কিন্তু এবার পেয়ে যাবা শুধু ভি। ঠিক আছে, অর্থাৎ ডিফারেন্সিয়াল টার্মকে একবার ইন্টিগ্রেট করলে একটা একটা অর্ডার করে কমতে থাকে। তাহলে দেখো আমি এই ইনপুটে ডিফারেন্সিয়াল টার্ম দিয়েছি, আউটপুটে আমি কি পাবো, একটা ইন্টিগ্রেশন কমে যাবে, সাথে কিন্তু একটা গেইন থাকবে -1/r ইনপুট সি, এই টার্মটা কিন্তু থেকে যাবে, তাই না? এখন আমি যদি এমন ভাবে এই জিনিসটাকে সেট করি যে আর ইনপুট সি এর মান হচ্ছে 1, অর্থাৎ সি আমি যা দিলাম আর ইনপুটের মান তার উল্টা দিয়ে দিলাম, তাহলে এই দুইটা মিলে কি একটা কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, হয়ে যায়, তবে জাস্ট মাইনাসটা এখানে থেকে যাবে। এটাকে যদি আমি আপডেট করি, তো আমি পাবো, এটাকে আবার ইন্টিগ্রেট করব, তাহলে আমি দিলাম মনে করো আবার R1 C1, ঠিক আছে, আবার ইন্টিগ্রেট করলাম, তাহলে এই পয়েন্টে আমি কি যাব, এবার পেয়ে যাব V0, তাই না? তাহলে এখানে আমার অ্যাজাম্পশন কি হবে, আমার R1 C এর মান কত হবে, 1। আমি কি পেলাম, এই ডিভি স্কোয়ার থেকে ভেঙে 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 একদম ফার্স্ট টার্ম পর্যন্ত চলে আসলাম, তাই না? এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই ইকুয়েশনটা মিলানো। ঠিক আছে, এটা ওদিকে গেলে মাইনাস হবে, তাহলে দেখো আমি এই ভিনরটা পেয়ে গেছি, মাইনাস ভিন্নটি পাইছি, কিন্তু সাথে আমার একটা কি আছে, একটা 2 আছে, তাই না? তো দেখো, তুমি যখন এই মাইনাস টার্মকে এখানে ইন্টিগ্রেট করলা, নতুন একটা মাইনাস আসবে না, এই মাইনাসকে ইন্টিগ্রেট করে এখানে পাঠাইলে গেম কিন্তু প্লাস হয়ে যাবে। কারণ কি, কারণ আমরা জানি ইন্টিগ্রেটরের এদিকে যে সিগন্যাল থাকে সেটা এদিকে আসলে কি হয়ে যায়, একটা মাইনাস আসে, তাহলে মাইনাসকে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি হয়ে যাবে, এই মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার ভি নোট আছে, ভি নোটের সাথে আমার এখন কি দরকার, এই 2 গুণ দরকার, তাই না? 2 কিভাবে গুণ করবা দেখো তো, এই যে ইনভার্টারের দিকে দেখো, ইনভার্টার কি আর এফ আর 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 ইনপুট, এই দুইটার রেশিও যদি তুমি 2 রাখো, তাহলে এখানে কিছু দিলে কি পেয়ে যাবা, এখানে তার 2 গুণ পেয়ে যাবে না? তাহলে আমরা এখন কি করব, আমাদের এই যে ভি আউটপুট আছে, এই ভি আউটপুটের সাথে আমরা একটা কি লাগাবো, ইনভার্টার লাগাবো। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমি দিলাম মনে করো আর এফ, এখানে দিলাম আমি R2। আমার এখানে অ্যাজাম্পশন কি হবে, আমার আর এফ বাই R2 এর অনুপাত হবে 2। ঠিক আছে, আর এফ আর R2 এমন ভাবে সেট করবো যেন এর মান 2 হয়, এটা কোথা থেকে বলতেছি, এই যে এখান থেকে আর এফ আর আর ইনপুট এই দুইটার মান কত হবে, 2 হবে, তাই এখানে যা দিবা এখানে তার কি -2 গুণ পাবা। তাহলে আমি এখানে কি পাচ্ছি, এই পয়েন্টটাতে আমি পেয়ে যাবো -2 V0, তাই না? তাহলে আমি দেখো আমি একটা টার্ম কিন্তু পেয়ে গেছি, এরপর আমার কি লাগবে, এই টার্মটা লাগবে, ডিবি -3 dV0/dt। দেখো dV0/dt আমার কাছে আছে, আমার জাস্ট এখন একটা কি দরকার, 3 দরকার, তাই না? তাহলে আমি এখন কি করব, এখন আমি এই 3টা নিয়ে আসবো। এই পয়েন্টে আমি কি করতে পারি, আমি চাইলে এই পয়েন্টে আমি আরেকটা ইনভার্টার কানেক্ট করলাম। ঠিক আছে, এটা আমি নাম দিলাম RF3/R3। ঠিক আছে, মাইনাস প্লাস, তাহলে এখানে আমার অ্যাজাম্পশন কি হবে, আমি যদি ধরি RF3/R3, এটার মান কত হবে, 3 হইতে হবে না? এটার মান হচ্ছে 3। তাহলে ইনভার্টার কি করবে, এদিকে -dV0/dt তুমি দিছো, তাহলে এখানে সে কি করবে, এখানে সে আমাকে কি দিবে, 3 dV0/dt, তাই না? এই মাইনাসটা কিন্তু চলে যাবে, যেহেতু এখানে ইনভার্ট করছো, এই মাইনাসটা এখানে আস্তে আস্তে আবার প্লাস হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমার এখানেও একটা মাইনাস লাগে, তাই না? এই মাইনাসটা যেটা এখন আমার কাছে নাই, তাহলে এই মাইনাসটা আমি কোথায় পাবো,
ঠিক আছে? তো এই মাইনাসটা পাওয়ার জন্য আমি কি করতে পারি, এই জিনিসটাকেই আমি যদি আরেকটা ইনভার্টার দিয়ে পাঠাই, এই জিনিসটাকেই আমি আরেকটা ইনভার্টার দিয়ে পাঠাচ্ছি, মাইনাস প্লাস, এখানে আমি আর আর দুইটা একই মানে রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, তাহলে কি হবে, দুইটা একই মানে রেজিস্ট্যান্স হলে কি হবে দেখো তো, এই আর বাই আর কাটাকাটি গিয়ে এখানে -1 চলে আসবে না? তাহলে তুমি যদি কোনো একটা জিনিসকে জাস্ট মাইনাস করতে চাও, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সের মান সেম করে দিবা। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে যা দিচ্ছ তার মাইনাসটাই এখানে পাবা। তাহলে আমিও সেই কাজটাই করলাম, আমার যেহেতু -3 dV0/dt দরকার, আমি এখানে কি পেয়ে গেলাম এখন, -3 dV0/dt। তাহলে দেখো আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুইটা টার্ম এখন আমার কাছে চলে আসছে, আর একটা টার্ম আমার লাগে 4 cos 10t, তাই না? এই টার্মটা কিন্তু আমার কাছে আছে, তাই না? এই পয়েন্টটা হচ্ছে এটা, জাস্ট 4 cos 10t, এই টার্মটা আমার লাগবে। অপারেশন অ্যামপ্লিফায়ার দিয়ে তুমি কিন্তু ডিরেক্টলি কস সিগন্যাল জেনারেট করতে পারবে না, তুমি জাস্ট গেইনটা দিতে পারবা। ঠিক আছে? তাহলে তুমি এটা কিভাবে করবা, সাপোজ এটা মনে করো তোমার একটা পয়েন্ট, এই পয়েন্টে তুমি cos 10t দিলা, ঠিক আছে? এই cos 10t-টাকে তুমি যদি একটা ইনভার্টার দিয়ে পাঠাও, দেখো এই cos 10-র সাথে আমার কত লাগে, আমার লাগে 4, তাই না? তাহলে আমি কি করতে পারি, আমি এখানে দিলাম মনে করো RF4/R4, ঠিক আছে? আমার এখানে অ্যাজাম্পশন কি হবে, এখানে আমার অ্যাজাম্পশন হবে যেন RF4/R4 এগুলোর মান কত হয়, 4 হয়, ঠিক আছে? তাহলে এখানে আমি ক্যালকুলেট করলে কি পাবো, এখানে কিন্তু আমি cos 10t, এখানে আসলে কি হয়ে যাবে, -4 cos 10t হয়ে যাবে, তাই না? কিন্তু এই -4 কিন্তু আমার দরকার নেই এখানে, তাই না? এই মাইনাসটা কিন্তু আমার দরকার নেই। তাহলে আমি কি করব, মাইনাস যদি আমার দরকার না হয়, তাহলে সেটাকে বাদ দেওয়ার সিস্টেম আমরা নেই। -4 cos 10t পাইলাম, এই মাইনাসটাকে সরানোর জন্য আমি এখন কি করতে পারি, আমি আরেকটা অপ এম্প এখানে দিতে পারি, মাইনাস প্লাস। তো যেহেতু মাইনাস সরাইতে চাও, দুইটার মানে আর করে দিবা, তাহলে তুমি এখানে কি পেয়ে যাচ্ছ, এখানে পেয়ে যাচ্ছ 4 cos 10t। তাহলে দেখো তোমার এখানে কিন্তু সব জিনিস চলে আসছে, -2 V0 পেয়ে গেছো, -3 dV0/dt পেয়ে গেছো, 4 cos 10t পেয়ে গেছো। এই তিনটা এই তিনটা টার্মকে যদি তুমি এখন যোগ করো, তাহলে তোমার কি হয়ে যাবে, এই টার্মটা চলে আসবে না? তাহলে এই তিনটা টার্মকে যোগ করতে হবে। এখন যোগ করার জন্য একটা সিস্টেম আছে, আমরা ইনভার্টার দেখছি, ইন্টিগ্রেটর দেখছি, ডিফারেন্সিয়েটর দেখছি, এখন আমরা দেখবো সামার। ঠিক আছে? কিভাবে কোনো একটা টার্মকে যোগ করা হয়। সামার কিভাবে কাজ করে, তো দেখো সামার সার্কিটটা কেমন, এটাও খুবই ইজি একটা সার্কিট। তুমি এটাকে গ্রাউন্ড করে দিবা, এখানে তুমি একটা রেজিস্ট্যান্স দিতে পারো, এখানে একটা রেজিস্ট্যান্স দিতে পারো, অর্থাৎ তুমি এখানে যতগুলো পয়েন্ট বাড়াইতে থাকবা ততগুলো জিনিসকেই অপারেশনাল অ্যামপ্লিফায়ার যোগ করতে থাকবে। কিভাবে করবে, এটা মনে করো RF, এটা R1, এটা R2, এটা R3, এটা মনে করো V1, V2, V3। আউটপুটে তুমি কি পাবা, আউটপুটে তুমি পাবা -RF/R1 V1, -RF/R2 V2, -RF/R3 V3। ঠিক আছে? এখন তুমি যদি মনে করো এমন ভাবে সেট করলে R1 R2 R3 সব সমান, ঠিক আছে? সমান না হলে তো প্রত্যেকটা আলাদা আলাদা গেইন আসবে। এখন তুমি যদি এইভাবে ডিজাইন করো যে RF = R1 = R2 = R3, তাহলে কি এটা এটা ভাগ কাটাকাটি করলে এগুলো সবগুলো মানে 1 চলে আসবে না? তাহলে তুমি কি পাবা, -V1 -V2 -V3। ফাইনাল তুমি কি পাচ্ছ, -V1 + V2 + V3, তাই না? তুমি কিন্তু ফাইনালি এই টার্মটা এখান থেকে পেয়ে যাচ্ছ, V1 + V2 + V3।
সামার বুঝে গেছে? তুমি যদি গেইন না চাও, আলাদা আলাদা গেইন না চাও প্রত্যেকটা টার্মের সাথে, তাহলে সবগুলো মান সমান করে দিল। এখন কিন্তু আমরা এটাই চাই। আমরা জাস্ট কোনো গেইন টেইন চাই না, এই তিনটা জিনিস আমার কাছে আছে, তিনটাকে আমি যোগ করে দিতে চাই। এখন এখানে একটা জিনিস দেখো, তুমি যোগ করে দিলে কিন্তু ডাইরেক্ট যোগ হচ্ছে না, সাথে একটা মাইনাসও চলে আসতেছে। এটাও মাথায় রাখতে হবে। তাহলে আমি এখন কি করব? আমি এখন এই তিনটা জিনিসকে যোগ করব। কিভাবে করব? তাহলে আমার তিনটা রেজিস্ট্যান্স লাগবে, তাই না? এই তিনটা রেজিস্ট্যান্সকে শর্ট করে কি করতে হবে, একটা অপ এম্পের ইনভার্টিং টার্মিনাল দিতে হবে, আর নন ইনভার্টিং টার্মিনালটা আমাকে গ্রাউন্ড করতে হবে, আর ফিডব্যাকে আর একটা রেজিস্ট্যান্স দিতে হবে, তাই না? এইটা এসে একটাতে লাগবে, এইটা এসে একটাতে লাগবে, এইটা এসে আর একটাতে লাগবে, তাই না? সবগুলোর মান সমান, যেহেতু আমি কোনো গেইন চাচ্ছি না। ঠিক আছে? সবগুলোর মান যদি সমান হয়, ফাইনালি আমি কি পাবো? এখানে আমি পাবো এই সবগুলা জিনিসের যোগফল। কিন্তু সাথে একটা কি থেকে যাবে? সাথে একটা মাইনাস থেকে যাবে। মাইনাস 2v0 প্লাস 3 dv0/dt প্লাস 4 cos 10t, তাই না? তাহলে দেখো আমি এই তিনটা জিনিসের যোগফল পেয়ে গেছি। -2v0 -3 dv/dt প্লাস 4 cos 10t, কিন্তু সাথে একটা মাইনাস আছে, তাই না? কিন্তু এই ইকুয়েশনে কি আমার কোনো মাইনাস বলছে? বলে নাই। তাহলে এই মাইনাসটাকে আমাকে কি করতে হবে? সরাইতে হবে। ওভারঅল কিন্তু কোনো মাইনাস নাই, তাই না? এই মাইনাসটা আমি কিভাবে সরাবো? মাইনাস সরানোর জন্য আমরা কিন্তু অলরেডি এক্সপার্ট হয়ে গেছি। মাইনাস সরাইতে চাইলে আমরা কি করি? আমরা একটা জাস্ট ইনভার্টার লাগাই দেই, কিন্তু সেই ইনভার্টারে কি করি, এই দুইটা মান সমান রেখে দেই, তাই না? তাহলে কি হয়? আমি যদি এটা কানেক্ট করি, এখানে কি হবে? এখানে যা দিচ্ছি তার সবগুলো মানে আমি এখানে পাবো, কিন্তু জাস্ট এই মাইনাসটা চলে যাবে, ইনভার্ট হয়ে যাবে ইনভার্টার। তাহলে এইখানে ফাইনালি আমি কি পাবো? এই পুরো ইকুয়েশনটাই পাচ্ছি, কিন্তু জাস্ট মাইনাস ছাড়া। তাহলে এই জায়গায় আমি পাচ্ছি 2v0, এই জায়গায় কি পাচ্ছি? 2v0 প্লাস, আমি নিচে নিচে লিখি যেহেতু জায়গা নেই, 3 dv0/dt প্লাস 4 cos 10t। ঠিক আছে? তাহলে আমি এই জিনিসগুলো এখানে পেলাম। এখন তুমি খেয়াল করো, এই সকল জিনিস, এই জিনিসগুলা মানে কি? এই জিনিস সবগুলো যোগ করলে কিন্তু এই টার্মটা হয়, তাই না? এই সকল জিনিস যোগ করলে এই টার্মটা হয়। তাহলে এখন দেখো, এই যে সকল জিনিস তুমি এখানে যোগ করলা, ঠিক আছে, যোগ করে তুমি ফাইনালি এই পয়েন্টটা পেলা, তাই না? এই পয়েন্টটা যে কথা, ঠিক আছে, এই পয়েন্টটা মানে হচ্ছে কি? এই পয়েন্টটা মানে হচ্ছে এই সকল জিনিসের যোগফল, তাই না? এটাই তো আমরা এখানে লিখলাম। তাহলে এই সকল জিনিসের যোগফল যে কথা, dv²/dt একই কথা না? একই কথা। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই জিনিস না? তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এই দুইটা পয়েন্টকে, আমরা অ্যাকচুয়ালি শর্ট করে দিতে পারি। শর্ট কেন করলাম? দেখো, এই পয়েন্টটা কি অ্যাকচুয়ালি dv²/dt ছিল? আমি তো আন্দাজে আমার মন চাইছে ধরে নিছি। কিন্তু এখন এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না যে এই পয়েন্টটাই dv²/dt, কারণ এই পুরো সবগুলো যোগ বিয়োগ করার পরে এখানে কি পাবো? আমি এই টার্মটা পাবো, আর এই টার্মটাই মানে dv²/dt। এটাকে নিয়ে আমি আবার এখানে ফিডব্যাকে কানেক্ট করে দিলাম। এগুলো আমলিট কি? অ্যানালগ কম্পিউটার, যেটা এই কোশ্চেনটাকে করতে পারবে, এবং অপারেশনাল অ্যামপ্লিফায়ার মাধ্যমে ডিজাইন করলাম। এই সার্কিটটা অ্যাকচুয়ালি আরো ইজি করে আঁকা যেত। ঠিক আছে? অপারেশনাল ইজি করে মানে আমি বলতে চাচ্ছি অপারেশনাল অ্যামপ্লিফায়ারের সংখ্যা আরো কম লাগতো, এতগুলো অপারেশনাল অ্যামপ্লিফায়ার লাগতো না। কিন্তু আমি যদি ওইভাবে বুঝাতাম, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সমস্যা হতো। আমি প্রত্যেকটা টার্ম একদম ভেঙে 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 বুঝাইছি। তুমি চাইলে এখানে এখন কোথায় হাত দিতে পারো? তুমি যেখানে যেখানে হাত দিতে পারো, সেটা হচ্ছে দেখো, এই অপেমটা আমি যদি না লাগাইতাম তাও বিশেষ প্রবলেম হতো না। আমার +v0 ছিল, আমি কি করছি? একটা 2 গেইন আনছি, তাই না? -2 গেইন। পরে এটাকে আমার আবার কি করা লাগছে? আবার এখানে ঢোকাই দিছে, আবার একটা মাইনাস চলে আসছে, ঝামেলা হয়েছে না? তাহলে এই জিনিসটা তো আমার না থাকলেও হতো। তাহলে আমি কি করতে পারতাম? এটাকে সরাসরি আমি এখানে দিতাম, দিয়া আর আর আর, ঠিক আছে, এটাকে আমি 2r করে দিতাম। তাহলে এটাকে গেইন কত চলে আসতো? এই 2টা এখানেই চলে আসতো।
অর্থাৎ এই জিনিসগুলো তোমরা যদি আরেকটু প্র্যাকটিস করো, একটু মাথা খাটাও, সার্কিটটা আরো ইজি করতে পারবো, মানে এতগুলো অপেম লাগবে না আর। ঠিক আছে, এটা কমপ্লিট করতে তোমার এতগুলো অপেম লাগবে না। আর তুমি এইভাবে দিলেও ম্যাথ ভুল হবে না, এটা কেউ কাটতে পারবে না। তোমাকে তো বলে দেয় নাই যে 5টা অপেম দিয়ে বানাও, তাই না? তাহলে এই গেল আমাদের একটা ইকুয়েশন। তো আমরা আরেকটা ইকুয়েশনের সলভ এখন এখানে দেখি, তারপরে আমাদের আজকের লেকচার শেষ করব। এটা একটু ইজি দেখবো। সাপোজ তোমাকে বললো 7v2 মাইনাস 3v1। ঠিক আছে, এটা তুমি কিভাবে লিখতে পারো? এটাকে তুমি অপ এম্পের গুলাতে আসলে আগে সহজ হয় তুমি যদি মাইনাসটা কমন নিয়ে নাও। মাইনাস কমন নিলে কি হয় দেখো, অপ এম্পে কোনো কিছু আমরা যেহেতু ইনভার্টিং এমপ্লিফায়ার দিয়ে সবকিছু ডিজাইন করি, একটা টার্ম পার হইলে একটা মাইনাস চলে আসে। তাহলে আমি এখানে আরেকটা স্টেপ যদি শুরুতে করতাম তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যেত। আমি যদি এখানে সবগুলো থেকে মাইনাস আগেই কমন নিয়ে নিতাম, তাহলে এখানে এক্সট্রা এক্সট্রা কিছু অপ এম্প আমার লাগছে যেগুলো শুধু মাইনাসের জন্য আমি আনছি, ওগুলো আমার আর লাগতো না। এই ফাইনালি আমার যে সামার এমপ্লিফায়ারটা ছিল ওইটাতেই আমি একটু হাত দিয়েই ইজি করে ফেলতে পারতাম। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমি এখন একটা ওপেন দিয়ে ডিজাইন করে ফেলবো, যেহেতু আমরা এখন শিখে গেছি। একটা দিয়ে আমরা পারি কিনা দেখি। না পারলে আমরা হয়তো দুইটা ওপেন দিয়ে করবো। তবে এর আগে আমরা যে স্টেপটা এখন শিখলাম ওভাবে করতে গেলে কিন্তু এখানে অনেকগুলো ওপেন লাগবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমার একটা ওপেন লাগবে, যেটার গেইন হচ্ছে কত, 3v1। ঠিক আছে, 3v1 মানের আমার একটা ওপেন লাগবে। ঠিক আছে, তো এটা এই করা যায়। আর একটা হচ্ছে এই ধরনের ইয়া থাকলে তোমরা এইভাবেও সাজাইতে পারো, যে -3v1 মাইনাস -7v2। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য ইজি হবে, এত কঠিন হবে না। তাহলে এই যে মাইনাস মাইনাস যে রকম যেটা টার্ম থাকবে, যে দুইটা মাইনাস পাশাপাশি, ওগুলাকে আলাদা করে ডিজাইন করলে ইজি হবে। এটা আমি এখন ড্র করলে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো আমি একটা অপারেন্ড নিলাম, যেহেতু এখানে শুধু গেইন, কোনো ডিফারেন্সিয়েটর, ডিফারেন্সিয়াল, ইন্টিগ্রাল এরকম কিছু নাই, তাহলে জাস্ট ইনভার্টার দিয়ে আমার কাজটা হয়ে যাবে। যেহেতু গেইন লাগবে শুধু, শুধু গেইন লাগলে তোমার শুধু ইনভার্টার দিলেই হবে। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটার মান দিলাম আর এফ, এটার নাম দিলাম আর। এখানে আমি দিচ্ছি মনে করো ভি টু। এখানে যদি আমি ভি টু দেই, এখানে আমি কত পাবো? এখানে আমি পাবো মাইনাস আর এফ বাই আর ভি টু। এখন আমি যদি এমন ভাবে এই রেজিস্টার গুলোর মান সেট করি যে আর এফ বাই আর টু এর মান হচ্ছে 7, তাহলে এখানে কি পেয়ে যাবো? -7v2 পেয়ে যাবো না? পেয়ে গেলাম। তাহলে এই পয়েন্টে আমার কি আছে? এই পয়েন্টে আমার আছে 7v2। এটাকে গ্রাউন্ড করতে হবে। এরপর আমার আরেকটা কি আছে? 3v1। এই 3v1টা আমি এরকম আলাদা করে তৈরি করবো না, না করে আমি ডিরেক্ট আমার যে সামার এমপ্লিফায়ার আছে সেখানেই দিয়ে দিব। ঠিক আছে, এটা একটু আমি একটু ট্রিকি ভাবে করতেছি, মানে একটা অপ অ্যাম্প একটু কম লাগাচ্ছি। যেহেতু প্রথমে একদম ভেঙে ভেঙে দেখালাম, এখন আর ভেঙে ভেঙে দেখাচ্ছি না। এখানে আমার কি লাগবে? এখানে আমার লাগবে 7v2 -3v1, অথবা -3v1 মাইনাস -7v2। তাহলে এখানে যদি আমার 7v2 থাকে, এই জিনিসটাই তো আমি এখানে চাই। -7v2, সরি, এই -7v2টাই কিন্তু আমি এখানে চাই, তাই না? এই -7v2 কি আমি এখানে চাই? তা কিন্তু না, দেখো তো, এই মাইনাসটা আমি সরাইতে চাই। যদি জাস্ট একটা মাইনাস সরাইতে চাও তাহলে তুমি কি করবা? জাস্ট যদি তুমি একটা মাইনাসই সরাইতে চাও, তাহলে তুমি তোমার এখানে যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা আছে সেটার মান মনে করো RF1, এটার মান হচ্ছে R1। তুমি জাস্ট একটা মাইনাসকে সরাইতে চাও, তাহলে তোমার সেকেন্ড অ্যাজাম্পশন হবে RF1/R1 আমরা এমন ভাবে নিব যেন এটার মান 1 হয়। তাহলে এই দুইটা কাটাকাটি গিয়ে এখানে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই 7টা এখানে চলে আসবে, কিন্তু যেহেতু ইনভার্টিং এমপ্লিফায়ার, তাহলে কি হয়ে যাবে? এই মাইনাসটা এদিকে আস্তে আস্তে মাইনাসটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এখন আমার এখানে আছে ভি ওয়ান। এই ভি ওয়ানটা এখানে পাঠাইতে হবে, বানাইতে হবে -3v1। মাইনাস বানাইতে হবে, মাইনাস তো অটোমেটিক আসবে আমরা জানি, তাই না? যেহেতু ইনভার্টিং এমপ্লিফায়ার দিয়ে এটা পাস করবে, মাইনাস অটোমেটিক আসবে, মাইনাস দিয়ে টেনশন নেই। টেনশন হচ্ছে এই থ্রি কিভাবে আনবো। ঠিক আছে, থ্রি আনার জন্য এখানে আমরা দিলাম R2।
তাইলে V1 এই R2 দিয়ে RF দিয়ে পাস করবে, এখানে হয়তো হবে 3V1, মাইনাস তো আসবেই। 3 কিভাবে হবে? তাহলে আমাকে এখন এমন ভাবে এই রেজিস্ট্যান্স RF আর R2 এর মান সেট করতে হবে যেন RF আর R2 এর মান কত হয়, 3 হয়। এই তিনটা অ্যাজাম্পশন নেওয়ার পরে আমার দেখো দুইটা অপ এম্প দিয়ে কি হয়ে গেছে, এই সার্কিটের ডিজাইন হয়ে গেছে। কিন্তু তুমি যদি এটা মাথা না খাটাইতে এভাবে ভেঙে ভেঙে করতে, তাহলে হতো তোমার তিনটা বা চারটা অপ এম্প এখানে লাগতো। একটা মাইনাস চলে আসতো হঠাৎ করে, এটাকে সরাইতে আবার একটা ইনভার্টিং দিতা, আবার মাইনাস চলে আসতো আবার ইনভার্টিং দিতা। আর একটু মাথা খাটাই করলে অপ এম্পের পরিমাণ কম লাগবে। তবে তুমি যেভাবেই করো না কেন, তোমার ম্যাথে প্রবলেম হবে না। তো এই অ্যাজাম্পশন গুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে, দেখো আমি যে বললাম এই RF বাই আর, RF বাই আর, এটার মান হতে হবে আমার 7, তাই না? আর এর মান, RF এর মান যদি আমার RF সমান 7R, তাই না? RF সমান 7R, আর এর মান 100 হইলে RF এর মান 700 হইতে হবে। আর এর মান মনে করো আমার 100 ওহম, RF এর মান কত হইতে হবে, 700 ওহম। আবার কি RF বাই R1 সমান 1, তাই না? RF এর মান, এখানে আমার RF এর মান কত, আমরা দিলাম 700, তাই না? তাহলে R1 এর মান কত হতে হবে, RF বাই R1, এটার মান হচ্ছে 1, তাহলে এটার মান হতে হবে কত, 700 ওহম, তাই না? এরপরে RF বাই R2 এর মান হতে হবে 3, তার মানে RF এর মান R2 এর মান যা, RF এর মান তার 3 গুণ হতে হবে, তাই না? অথবা R2 সমান RF বাই 3, তাহলে R2 সমান RF বাই 3 হইলে RF এর মান আছে কত, 700, R2 এর মান হতে হবে কত, এর 3 দিয়ে ভাগ। তাহলে এই ডিস্টেন্সের মানগুলো চাইলে তোমরা এখানে বসা দিতে পারো, মান বসালে একটু ভালো আর কি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভ্যালু সহ তুমি দিয়ে দিলা, আর এভাবে অ্যাজাম্পশন দিলেও হয়, তবে সময় থাকলে ভ্যালুগুলো বসাই দিবা। তো আমার আজকের ক্লাস এতটুকুই, এটা আমাদের একটা স্পেশাল ক্লাস ছিল। আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের ক্লাস কিন্তু এখন চলমান আছে আমাদের কোর্সে। তোমরা যারা BSc ইন ট্রিপলি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরির প্রস্তুতি নিচ্ছ এবং বুয়েট প্যাটার্ন কোর্সে পরীক্ষা দিচ্ছ বুয়েটে প্রতিনিয়ত, তোমাদের জন্য আমাদের কমপ্লিট একটি অনলাইন কোর্স, যেটি ঘরে বসে তোমরা করতে পারবে। কমপ্লিট কোর্সে তোমরা 250-টিরও বেশি লেকচার পেয়ে যাবে। তো এই লেকচারগুলোর কিছু ডেমো ক্লাস আমাদের এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেখান থেকে দেখে তোমাদের আমাদের কোর্স সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারো। এবং আমাদের কোর্সে যদি তোমরা এনরোল করতে চাও, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমাদের কোর্সে এনরোল হলে তোমরা বিশেষ স্টুডেন্ট কমিউনিটি পেয়ে যাবে। আমাদের ইউটিউবে প্রায় 7,000-এর অধিক স্টুডেন্ট এনরোল আছে, এবং আমাদের বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন মিডিয়া মিলে প্রায় 10 থেকে 15 হাজার স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড আছে। তো তোমরা চাইলে এই বিশাল কমিউনিটির মাধ্যমে যুক্ত হয়ে প্রতিনিয়ত তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারো। এছাড়া আমাদের রয়েছে 24/7 একটি হোয়াটসঅ্যাপ প্রবলেম সলভিং গ্রুপ। এখানে হচ্ছে তুমি পেয়ে যাবে যারা প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছে রিসেন্টলি, তারা সবাই এখানে যুক্ত আছে। তোমার বিভিন্ন প্রবলেম, যে ম্যাথ তুমি বুঝতে পারছো না, তুমি এখানে আপলোড করলেই খুব অল্প সময়ের মধ্যেই তোমার ফ্রেন্ডরা, সহপাঠীরা, রানিং যারা পরীক্ষা দিচ্ছে, তাদের মাধ্যমে তুমি সেগুলো সলভ করে নিতে পারবে। এছাড়াও মাঝে মধ্যে আমরা আমাদের গ্রুপ বা পেজগুলোতে কম্পিটিটিভ এক্সামও নিয়ে থাকি, সেই এক্সামগুলোর মাধ্যমে তুমি তোমার নিজের অবস্থান বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। এই বলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।